আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্নটা শুধু ক্ষমতার নয়, প্রশ্নটা হলো এই ক্ষমতা সামলানোর মতো পরিস্থিতি আদৌ বাংলাদেশে আছে কিনা। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে তীব্র রাজনৈতিক হিসাব নিকাশ। এখন বিরোধী দল যারা আছে তাদের সঙ্গেও অনেক চেক এন্ড ব্যালেন্স করে বিএনপি সরকারকে পথ চলতে হচ্ছে, পথ চলতে হবে। এবং বৃহত্তম দল আওয়ামী লীগ রয়েছে বাইরে, তার চাপটিও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝেই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, এটি ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, এটি গত প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে মন্তব্য করে, পরামর্শ দেয়, নানান ধরনের প্রবন্ধ নিবন্ধ তুলে আমাদেরকে হেদায়েত করবার চেষ্টা করে। আজকে 23 এপ্রিল ব্রাসেলসে এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 2টি কাগজে এটি নিয়ে নিবন্ধ ছাপা হয়েছে বা প্রতিবেদনও হয়েছে। আমি এখান থেকে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আমার কাছে এটি মনে হয়েছে। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশ নিউ গভর্নমেন্ট গেটস ডাউন টু বিজনেস, মানে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়লো বা নেমে পড়েছে। হ্যাঁ, সরকার তো কাজে নেমে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি 60 দিন অতিক্রান্ত হয়েছে, সরকার 60 দিনের একটি মূল্যায়নও করেছে। বাট সরকার মনে করছে এই 60 দিনে তারা বেশ সাফল্য অর্জন করেছে, কিন্তু আসলে লক্ষ্যটা কি নির্ধারণ করেছে তার উপরে নির্ভর করবে। বাংলাদেশের এই মুহূর্তে যে চাহিদা, জনমনে যে চাহিদা, বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সকল কিছুর প্রেক্ষিতে, কারণ গত 18 মাসে বাংলাদেশের যে ভিত্তি এটিকে একেবারে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়ে গেছে ইউনূস গং। তাদের যে তথাকথিত অন্তর্বর্তী সরকার, এই সরকার বাংলাদেশকে মানে কেউ বলেন 50 বছর, কেউ বলেন 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমি সেই আলোচনায় যেতে চাই না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে কথাগুলো বলেছে সেটি নিয়ে সংক্ষেপে কথা বলবো, মোটেই বড় করব না। প্রায় 15-16টির মতো সাবহেড আছে। এগুলো হচ্ছে এরকম: ওভারভিউ আফটার দ্য আপরাইজিং, এ মিক্সড রেকর্ড, আমি বাংলায় বলি যে সারাংশ, অভ্যুত্থানের পর মিশ্র রেকর্ড, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন যেটা ফেব্রুয়ারিতে ঘটেছে, ভোটের উৎসব, এই ভোটকে তারা সেভাবেই দেখেছে, বিএনপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতা হস্তান্তর, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ভবিষ্যতের চ্যালেঞ্জ সমূহ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই জায়গায় 2-4টে কথা আছে, রাজনৈতিক সংস্কার, জননিরাপত্তা ও বিচার, অধিকার ও মীমাংসা, সামাজিক পরিবর্তন ও লিঙ্গীয় রাজনীতি, পররাষ্ট্রনীতি, উপসংহার, এইভাবে তারা সাজিয়েছে বেশ বড় সড়ো। সেখান থেকে আমি আসলে অর্থনীতির চ্যালেঞ্জটা এটি এই মুহূর্তে তীব্রভাবে প্রকট। আসলে এটি নিয়ে আসলে আলাদা আলাদা অনেক স্টোরি করবার আছে। জ্বালানি তেলের সংকটের কারণে অর্থনীতিতে যে অভিঘাতগুলো হচ্ছে সেটি নিয়ে কথা বলবার মতো আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সর্দার ইউনূস দেশটাকে যে মবের রাম রাজত্ব বানিয়ে গেছে, সেই মব থেকে আমরা এখনো নিষ্কৃতি পাইনি। এইসব বিষয় নিয়ে আলাদা আলাদা করে আমরা তো সময় হলে কথা বলবো। আজকে সংক্ষেপে এটি নিয়ে কথা বলি। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, তারা বলছে যে এখন সরকারের জন্য এমন এক সতর্কবার্তা তারা দিচ্ছে, এটিকে তারা বলছে সরকারের জন্য, বিএনপি সরকারের জন্য, তারেক রহমানের জন্য ওয়েক আপ কল। এই ওয়েক আপ কল যদি মিস করে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তাহলে তাদের সামনে অনেক ধরনের জটিলতা তৈরি হবে। সেটি নিয়েই একটু ছোট করে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, শুনছিলেন আমি হড়বড় করে কিছু কথা বললাম। তো আসলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই কথাগুলি বলছে যে একদিকে ভাঙা অর্থনীতি, ইউনূস সাহেব বরবাদ করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে, এটিকে ট্র্যাকে তোলাই এখন একটি বড় কাজ। এবং সকলের দৃষ্টি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার 15 বছরে কি করে গেছে, সকলের দৃষ্টি। বিএনপিরও কিছু কিছু মন্ত্রী এখন গ্যাস সংকটের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, জ্বালানি সংকটের জন্য দোষারোপ করছে, হামের টিকা আনেনি ইউনূস সরকার তার জন্য দোষারোপ করছে। দোষারোপের রাজনীতি চলতেই থাকবে, কিন্তু সরকারে এখন স্টিয়ারিং এখন মানে বিএনপির হাতে, তারেক রহমানের হাতে। তারা যদি এখন ভুল করে তার খেসারত তাদেরকে দিতে হবে। এ কারণেই ক্রাইসিস গ্রুপ কি বলছে, একদিকে ভাঙা অর্থনীতি, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। আমরা দেখছি এই 60 দিন বয়সী বা 2 মাস বয়সী সরকারে তার বিরোধী দল জামাতে ইসলাম এবং তার যারা সাথীরা আছে সকলে মিলে সরকারকে কি পরিমাণ টক্কর দিচ্ছে। 2-1জন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি ব্যারিস্টার রুমি ফারহানার কথা বলতে পারি, তিনি একা যেভাবে সরকারকে মানে সার্বক্ষণিকভাবে মানে রোস্ট করছেন, এটি সরকার কিভাবে মোকাবিলা করবে সেটি সামনের দিনগুলোতে আমরা আসলে বুঝতে পারবো। তো ক্রাইসিস গ্রুপ বলছে এই টানাপোড়েন
আর এই যে অর্থনীতির ভঙ্গুর অর্থনীতি, এর মাঝখানে পড়ে গেছে বিএনপি সরকার। এই কারণেই প্রশ্ন একটাই, বিএনপি কি সত্যিই এই দুই বড় সংকট একসাথে সামলাতে পারবে? ক্রাইসিস গ্রুপ এই প্রশ্নটি তুলেছে। তারা বলছে যে সামনের পথ মোটেই সহজ নয়, উল্টো বলছে যে এটি অত্যন্ত কঠিন সামনের পথটি, কারণ সরকার যদি এটি বুঝতে না পারে, প্রপারলি অ্যাড্রেস করতে না পারে, তাহলে হবে না। এক জায়গায় পারলো, আরেক জায়গায় পারলো, তাহলে কিন্তু হবে না। দুই ফ্রন্টে, বিশেষ করে এই যে দুটি নিয়ে কথা বলছি, অর্থনীতি এবং রাজনীতি, এই দুই ফ্রন্টে কোথাও যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়, দেশ আবারও অস্থিরতার দিকে যেতে পারে। এটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বর্তমান সরকারকে সতর্ক করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের উপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। এটা আরো অনেকদিন আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এটা সময়ের সাথে সাথে আরো তীব্র হবে। এখন থেকেই যদি আমরা প্রিকশনটা না নিই, সংশোধনের জায়গায় হাত না দিই, কাজ না করি সরকার, তাহলে সরকারের জন্য চ্যালেঞ্জগুলো জটিল হয়ে যাবে। আপনারা দেখুন যে দৈনন্দিন জীবন থেকে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিটি শাখায় জ্বালানির কারণে প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে। নিত্যপণ্য মূল্য থেকে আরম্ভ করে, পরিবহন থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে এবং বিদ্যুতের মূল্য পর্যন্ত সরকার বাড়াচ্ছে। এলপিজির দাম কয়েকদিনের ভিতরে 2 দফায় প্রায় 600 টাকা বাড়িয়েছে। জনজীবন আসলে নাভিশ্বাস উঠে গেছে এইসব কারণে। এগুলোর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। অর্থাৎ নতুন সরকারের জন্য তারা বলছে যে প্রথম বড় পরীক্ষা হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখা এবং প্রবৃদ্ধি ফিরিয়ে আনা। প্রবৃদ্ধি আমাদের খারাপ হবে, কাঙ্ক্ষিত হবে না, এডিবি বলছে, আইএমএফ বলছে, বিশ্বব্যাংক বলছে, আর আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও বলছে 3.9, 4, 4.1 এইরকম জায়গায় ঘোরাফেরা করবে, যেটি দীর্ঘদিন ধরে 6-এর উপরে 7 এবং 7-এর কিছু উপরে আমরা দেখেছি। তো ক্রাইসিস গ্রুপ বলছে যে সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো আওয়ামী লীগ প্রসঙ্গ রাজনীতির জায়গাটিতে। তারা বলছে যে এই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়া বাস্তবসম্মত নাও হতে পারে। আমি ক্রাইসিস গ্রুপের কথাটাই বললাম। তারা আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছে এই প্রতিবেদনে, কিন্তু তারা, যেহেতু আমি সরকারের চ্যালেঞ্জটা বলছি, সে কারণে এই জায়গাটিতে আমি হিট করতে চাই। তারা বলছে যে এটি বাস্তবসম্মত হবে না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার সংসদে এটি আইন হিসেবে পাশ করেছে। সরকার কিছুতেই চাইছে না আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলা করতে বা রাজনীতিতে মোকাবেলা করতে। কিন্তু ক্রাইসিস গ্রুপ বলছে এটি ভুল হবে, কারণ আওয়ামী লীগের একটি বড় জনভিত্তি রয়েছে। এখন রাজনীতি যদি রাজনীতি দিয়ে করা হয়, তাহলে সেটিকে মোকাবেলা করা সহজ হয়। কূটকৌশল দিয়ে রাজনীতিকে আসলে মোকাবেলা করা দীর্ঘ সময় পর্যন্ত সম্ভব হয় না। ক্রাইসিস গ্রুপ একই সঙ্গে সতর্ক করেছে, এই সিদ্ধান্ত যদি রাজনৈতিক প্রতিহিংসা বা চরম অবস্থানের দিকে যায়, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি, অনেকেই বলছেন বিশ্লেষকরা যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারে থাকাকালে 17 বছর বিএনপিকে অনেক যন্ত্রণা দিয়েছে, জামাতে ইসলামকে অনেক কষ্ট দিয়েছে। এখন তারা সেটি যদি প্রতিহিংসা হিসেবে নেয়, চরম অবস্থানের দিকে চলে যায়, ক্রাইসিস গ্রুপ বলছে সেটা নতুন করে সহিংসতা এবং অস্থিরতা তৈরি করতে পারে কি আসলে করবে। এই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিকে তাই একটি জটিল ভারসাম্য রাখতে হবে। একদিকে রাজনৈতিক সংস্কার, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, 31 দফা দিয়েছে, ঐক্যমত্য কমিশনের অনেক সংস্কার আছে, যেটি নিয়ে বিরোধী দলের সঙ্গে তাদের টানাপোড়েনটি চলছে, প্রতিনিয়ত তারা কথা শুনছে। এগুলো কিভাবে মোকাবেলা করবে, এগুলো তাদেরকে যথাযথভাবে অ্যাড্রেস করতে হবে এবং সরাসরি বলছে প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যালোচনা এবং কিছু ক্ষেত্রে মানবিক ও আইনি ভারসাম্য রক্ষা করার কথা বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মানবিক, নিঃসন্দেহে সরকার মানবিক হলে এই জায়গাগুলো দেখবে। আমরা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে দেখলাম সরকার বা আইন আদালত মানবিক, কিন্তু অনেক প্রবীণ বয়োবৃদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা, সাবেক এমপিরা কারাগারে আছেন। অনেকে কারাগারে থেকে নানান কারণে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাণ হারিয়েছেন, নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। এই সরকার যদি সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করে, তাহলে আমার মনে হয় ক্রাইসিস গ্রুপ যে সতর্কবাণীটা দিচ্ছে, সেটি আমার মনে হয় তাদের জন্য আসলে আমলে ভালো হবে সত্যিকার অর্থে। ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশকে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক চাপও সামলাতে হবে। কূটনীতির কথা আসছে, মানে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে। হ্যাঁ, আমরাও চাই বাংলাদেশ সবার আগে। বাংলাদেশকে সবার আগে রাখবার জন্য বিশ্বের সঙ্গে, গ্লোবালাইজেশনের যুগে সকলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কারো সঙ্গে বুকে বুকে সম্পর্ক, কারো সঙ্গে পিঠে পিঠে সম্পর্ক, সেটা দিয়ে কিন্তু এই জমানায় পার পাওয়া যাবে না। ক্রাইসিস গ্রুপ স্পষ্ট করে বলেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র
সবার সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে বা রাখার দিকে গুরুত্ব দিয়েছে তারা। মধ্যপ্রাচ্য সংকটের প্রসঙ্গটা আবারও তুলেছে, বলতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই যে ভারসাম্যের যে রাজনীতি করতে হবে, কূটনীতি করতে হবে, সেই জায়গায় এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো কি হবে, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এবং বলছে যে সব মিলিয়ে ক্রাইসিস গ্রুপের বার্তাটা আপনারা শুনুন। বলছে যে এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়, তারেক রহমানের জন্য, বিএনপির জন্য 17-18 বছর পরে তারা ক্ষমতায় এসছে, বলছে তাদের জন্য এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়, এটা এক ধরনের পরীক্ষার সময়। তাহলে এই পরীক্ষায় পাশের ব্যাপার আছে, ফেলের ব্যাপার আছে। বিএনপি এবং তারেক রহমান পাশ করবে না ফেল করবে, সামনের দিনগুলো তা বলবে। তবে লক্ষণ ইতিমধ্যেই, আমি খারাপ বলবো না, কিন্তু আসলে তারা যে উদ্যমে শুরু করেছিল, যে কথাগুলো বলে শুরু করেছিল, সেখানে কিছুটা ম্রিয়মান হয়ে পড়ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এছাড়া যেখানে একদিকে অর্থনীতি দাঁড় করাতে হবে, এটি একটা বড় চ্যালেঞ্জ, অন্যদিকে রাজনীতিকে সংঘাতের পথ থেকে টেনে আনতে হবে সাম্যের জায়গায়, সহাবস্থানের জায়গায়। আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্ত যদি ভারসাম্য হারায়, তাহলে সংকট শুধু সরকার নয়, শুধু বিএনপি নয়, শুধু তারেক রহমানকে নয়, পুরো দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এটি হচ্ছে ক্রাইসিস গ্রুপের একেবারে স্পষ্ট উচ্চারণ। তারা বলছে নতুন সরকার দ্রুত অর্থনীতি স্থিতিশীল করতে না পারলে, রাজনৈতিক বিভাজন সামলাতে না পারলে, যে ম্যান্ডেট তারা পেয়েছে, এখানে একটি সাবজেক্টে বলা হয়েছে যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ক্রাইসিস গ্রুপ বলছে যে এই প্রাপ্ত ম্যান্ডেট খুব দ্রুতই চাপের ম্যান্ডেটে পরিণত হতে পারে, এই চাপ আর এই সরকার বহন করতে পারবে না। তাই এখন দেখার বিষয়, বিএনপি ক্রাইসিস গ্রুপের এই কঠিন প্রেসক্রিপশন বাস্তবে কতটা প্রয়োগ করতে পারে। যদি করতে পারে তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। সংক্ষেপে এটুকুই ছিল ক্রাইসিস গ্রুপের এই দুটো ইস্যুতে বিশ্লেষণ। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে প্রথম পর্বের পশ্চিমবঙ্গের ভোট, আজকে থেকে ভোট পরবর্তী দ্বিতীয় পর্ব এবং সরকার গঠন, এবং তারপরে আমি নিয়মিতভাবে আগের মতো আমি পশ্চিমবঙ্গ নিয়ে আবার খবর করব। মাঝে আমি অন্যত্র চলে গেছিলাম বলে আপনারা অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছেন। তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আবার পূর্বের মতো আমার সহযোগিতা করুন এবং আমাকে আগে বাড়তে সাহায্য করুন। এবার খবরে ফিরি। এখনো পর্যন্ত ভোট শুরু তো হয়েছে 7টা থেকে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। উত্তরবঙ্গের দিকে ভোটগুলো হচ্ছে, যে যে জেলায় ভোট হচ্ছে আমি তার আগে পরে আসছি। আজকে যেটা হচ্ছে 16টা জেলায় ভোট হচ্ছে, বিধানসভা আসনে ভোট হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মোট ভোটার হচ্ছে 3,60,77,171। পুরুষ ভোটারের মধ্যে 1,84,99,496। মহিলা ভোটার 1,75,77,210। তৃতীয় লিঙ্গ 465। 85 বছরের ঊর্ধ্ব যাদের বয়স, তাদের সংখ্যা হচ্ছে 2,04,000। আর যারা 100 পেরিয়ে গিয়েছেন, এমন বয়স হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে সরকারি নথিতে, আমাদের এতে নির্বাচন কমিশনের হিসেবে 4,025 জন। মোট প্রার্থী 1,478। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 1,311, মহিলা ভোটার হচ্ছে 167। এখনো পর্যন্ত ভোট যা চলছে তা মোটামুটি বলা যায় নির্বিঘ্নে। এক হচ্ছে মেদিনীপুরের সবংয়ে কিছুটা গন্ডগোল হয়েছে, আর মুর্শিদাবাদে কিছুটা গন্ডগোল হয়েছে, কিন্তু অন্যান্য বারের মতো যেরকম গন্ডগোল হওয়ার কথা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, এবারে সেই এবং নির্বাচন কমিশনের যে টাইট করে রাখা, তাতে এবারে অশান্তিটা আগের থেকে কম হবে বলে মনে করা হচ্ছে। আমি যখনই সকালবেলা এটা করছি 12টার সময়, তখন আপনার ভোটের পার্সেন্টেজ হচ্ছে 30%, 35% পর্যন্ত ভোট পড়েছে। তার মানে
12টা পর্যন্ত 35% ভোট পড়া মানে ভোট পড়ার সংখ্যা কিন্তু ভালো, অর্থাৎ সেরকম ভাবে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না ভোটাররা। জায়গায় জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে, এবং যেখানে জমায়েত হচ্ছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকে হটিয়ে দিচ্ছে। কোনো রকম অশান্তি, বড় ধরনের কোনো রকম গোলযোগ এই 12টা অবধি এখনো পর্যন্ত আমার কানে আসেনি। আমি এতক্ষণ ধরে টিভি দেখছিলাম। আচ্ছা, এবার কোথায় কোথায় ভোট আপনি ম্যাপটা দেখেন, উত্তরবঙ্গের একদম কোচবিহার শুরুতে, মানে মাথায়, তারপর আলিপুরদুয়ার, তারপর জলপাইগুড়ি, তারপর এদিকে বেরিয়ে গেল কালিম্পং, তারপর দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই অঞ্চলগুলোতে এই 16টা আপনার যে কেন্দ্র রয়েছে, এই 16টা আসন যেটা রয়েছে জেলার, 16টা জেলার মোট আসন আসনের হিসেবটা আমার কাছে নেই, তো এখানে এই রয়েছে, এখন ভোট চলছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য কি করা আছে? নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দার্জিলিং এ 61, শিলিগুড়ি কমিশনারেটে 44 কোম্পানি, মানে সব কোম্পানি হিসেবে বলছি, কালিম্পং এ 21, কোচবিহারে 146, আলিপুরদুয়ারে 77, জলপাইগুড়িতে 92, ইসলামপুর পুলিশ জেলা পুলিশে 61, রায়গঞ্জ জেলা পুলিশে 71, দক্ষিণ দিনাজপুরে 83, মালদায় 172, মুর্শিদাবাদে জেলা পুলিশ 244, জঙ্গিপুর পুলিশ জেলা 76, পূর্ব মেদিনীপুর 273, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট 125, পশ্চিম মেদিনীপুরে 271, ঝাড়গ্রাম 74, বাঁকুড়া 193, পুরুলিয়া 151 এবং বীরভূম 176 কোম্পানি, সব কিন্তু এত কোম্পানি ধরে। এছাড়া থাকছে কুইক রেসপন্স টিম, স্ট্যাটিক সার্ভিলেন্স দল, মানে খবর পাওয়ার 7 মিনিটের মধ্যে, সম্ভবত এরকম একটা হিসেব দেওয়া হয়েছে, 7 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে হবে, এবং যে বুথে ক্যামেরা 8 ঘন্টা বন্ধ থাকবে, কোনো যান্ত্রিক ত্রুটি হোক, কেউ ইচ্ছা করে যদি বন্ধ করে, তাহলে পরে সেই বুথে আবার রিপোলিং হবে বলে নির্বাচন কমিশন আগে থেকেই জানিয়ে দিয়েছে। বুথ জ্যামিং চলবে না, বাইরে কোনো রকম জমায়েত করা চলবে না, বুথের 200 মিটারের বাইরে পুলিশ থাকবে, মানে রাজ্য পুলিশ, বাকিটা সমস্ত কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে রয়েছে, এবং বুথের দরজার ওখানে তারা একজন করে, মানে ওই দলের কেন্দ্রীয় বাহিনীর একজন করে তিনি থাকবেন, ক্যামেরা থাকা সত্ত্বেও তিনি দেখবেন কোনো রকম ইশারা টিশারা করা হচ্ছে কিনা। আর লাইনে যারা দাঁড়াবেন তারা গেটে ঢোকার মুখে ব্লক লেভেল অফিসার, বিএলও যারা আছেন, বিএলওদের কাছে নিজেদের পরিচয়পত্র দেখিয়ে তারপর গিয়ে লাইনে দাঁড়াবেন। মোটামুটি একটা কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যার জন্য বুথ জ্যামিং, আগে যেটা সংস্কৃতি ছিল বুথ জ্যামিং এবং ছাপ্পা ভোট, সেটা কিন্তু এবার হওয়া কিন্তু একটুখানি মুশকিল আছে। সব সেট আপ কমপ্লিট। আচ্ছা, প্রতিটি বুথে ক্যামেরা নজরদারি আমি তো আপনাকে বললাম। ভোট কক্ষের বাদে বাকি অংশের কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার রিটার্নিং অফিসার, জেলা শাসক, কমিশনারেটের কন্ট্রোল রুমে, মানে একদম আপনার লাইন থেকে যেখানে আছে, যেখানে লাইন দিচ্ছে সেখানে ক্যামেরা থাকবে, সেটা যাবে লোকাল কন্ট্রোল রুম, সেটা যাবে আমাদের কলকাতার নির্বাচন কমিশন, একই সঙ্গে সেই ফুটেজ যাবে একবারে নির্বাচন কমিশনে। তারা সবসময় মনিটরিং করবেন। যদি কোথাও একটা গোলযোগ দেখা দেয় তাহলে পরে সঙ্গে সঙ্গে সেখানে রিপোলিং এর ব্যবস্থা করা হবে।
ভোট কেন্দ্রের মধ্যে বা বাইরে ভোটারদের বাধাদান, ভয় দেখানো, প্রভাবিত করা বা হিংসার ঘটনা ঘটলে পুনর্নির্বাচন সেখানে, যেটা বললাম। এলাকায় বাধাদান, গোলমাল ঠেকাতে ক্যামেরা, জিপিএস লাগানো, গাড়ির নজরদারি সর্বক্ষণ। গোলমালের খবর পেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীকে পৌঁছাতেই হবে, না হলে পরে তাদেরকে শোকজ করা হবে। আমি যে 7 মিনিট বলেছিলাম সেটা এখন বাড়িয়ে 10 থেকে 15 মিনিট করো, সম্ভবত 10 মিনিটই আর কি। 7 থেকে 10 মিনিটের মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে, অর্থাৎ কাছাকাছি সমস্ত কুইক রেসপন্স টিমগুলো থাকছে। এই ভোটটা আজকে সন্ধ্যে 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রাত্রিবেলার দিকে ধরুন আমি তো সেফোলজিস্ট নই, আমি আগাম কোনো রকম আসন সংখ্যা বলতে পারবো না, আর অত আমার মাথায় ঢোকে না। আমি অত মাথা খাটাতে যাই না। আমি খুব পরিষ্কার হিসেব করি, সেটা হচ্ছে সরকারি কর্মী যারা আছে, ভোট মেশিনারি, তাদের দু চারজনকে ফোন করে তাদের রিয়াকশন নিই, এবং সেন্ট্রাল আইবি তাদের একটা হিসেব থাকে, সেখান থেকে আমি একটা মোটামুটি হিসেব নিয়ে একটা গড় হিসেব করে আপনাদের আমি রাত্রিবেলার দিকে জানাবো যে কোথায় কত ভোটের মানে ভোট কিরাম হয়েছে। আমি তো এক্সিট পোল করতে পারি না, তাহলে আবার নির্বাচন কমিশন আমাকে ধরবে। আমি এটুকু বলতে পারি কিরাম আঁচ পাওয়া যাচ্ছে। একটু রাতের দিকে আমি সেই ভিডিওটা করবো, এই ধরুন 10টা, 10:30 কি 11টা নাগাদ ওই ভিডিওটা, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর নিতেও আমার সময় লাগবে। মোটামুটি একটা ছবি আপনাদেরকে আমি এই প্রথম দফার ভোটে দিতে পারবো, যে এই প্রথম দফার ভোটে কি হতে যাচ্ছে। এই প্রথম দফার ভোট কিন্তু নির্ভর করছে দ্বিতীয় দফার ভোটের ওপরে প্রভাব ফেলবে। এখন দেখা যাক, ভোটটা শেষ হোক, আমি খবরটা পাই, তখন আপনাদের সামনে রাত্রিবেলা ওই খবরটা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আশা করব পূর্বের মতো আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন। যথারীতি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।